আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 18 বছর পর 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বললেন প্রধান উপদেষ্টা। কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1 এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য, অসহায় নারীদের পুনর্বাসনে আরও বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দীর্ঘ 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাখো কোটি কর্মী সমর্থকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। নানা জল্পনার পর এলো সেই চূড়ান্ত ও দাপ্তরিক ঘোষণা। জানা গেল তারেক রহমান দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ। রাত 9:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব। ঘোষণা দেন আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার মাটিতে পা রাখবেন তারেক রহমান। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25 ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্রের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছে, তারেক রহমান দেশে ফেরার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাবে। গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। এরপর 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হন তারেক রহমান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার সাজার রায় বাতিল এবং 32টি মামলার নিষ্পত্তি হয়। এরপর থেকে তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। প্রায় বছর খানেক ধরেই একাধিকবার গণমাধ্যমে খবর হয়েছিল তার দেশে ফেরার বিষয়ে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। অবশেষে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিন তারিখ জানানো হলো শুক্রবার রাতে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতান্ত্রিক উত্তরণে অনেক আশঙ্কা কেটে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্ণাঢ্য আয়োজনে তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আক্তার হোসেন,
চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পরিবারের ইচ্ছায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার সবশেষ অবস্থা জানাতে সেখানে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানতে পেরেছেন? জানাবেন। আমরা সকলেই যে জানি গতকাল দুপুর 2:25 কিন্তু তাকে গুলি করা হয় এবং তিনি চলন্ত রিকশায় হাইকোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যখন তার আশেপাশে থাকা কর্মীরা যতটুকু আমাদের জানিয়েছে, হাইকোর্টের উদ্দেশ্যে যখন তিনি রিকশা করে যাচ্ছিলেন, তখন কিন্তু আসলে রাজধানীর যে বিজয়নগরের কালভার্ট বক্স রোডের ওখান দিয়ে যাওয়ার সময় তিনি চলন্ত রিকশা অবস্থায় তাকে কিন্তু মোটরসাইকেল থেকে হঠাৎ করে আসা দুইজন ব্যক্তি দুর্বৃত্ত তারা কিন্তু তাকে গুলি করে চলে যায় সেখান থেকে। তারপরে তাকে কিন্তু তৎক্ষণাৎ সেখানে যারা ছিল তারা কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং তাকে তার চিকিৎসা করা হয়। তাকে কিন্তু লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, রেখে কিন্তু তার হচ্ছে যেই অস্ত্রোপচার, সে অস্ত্রোপচার পরিচালনা হয় এবং আমাদের পরবর্তীতে যে ব্রিফিংটি জানানো হয় গণমাধ্যমে সহ বিভিন্ন জায়গায় থেকে আমরা জানতে পেরেছি যে তার চিকিৎসকরা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন তার অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং গতকাল যেটি জানিয়েছিলেন যে এই 72 ঘন্টা অর্থাৎ প্রায় 3 দিন তার এই সমস্যাটা কিন্তু আসলে খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় যে কোনো কিছুই ঘটতে পারে, যদিও পরিস্থিতি আগের থেকে অনেকটা একটু সংকটাপন্ন থেকে একটু কম, এমনটাই আমরা বলতে পারছি। কারণ তার যেই চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তার গুলি কিন্তু তার মাথার এক পাশ থেকে ছেদ করে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। এতে করে কিন্তু তার অনেক রক্তক্ষরণ হয় এবং মস্তিষ্কেরও কিন্তু বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা যদি আরেকটু স্পষ্ট করে বলি যে আমাদের চিকিৎসক যেটি জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল সন্ধ্যার পরে, যেটি হচ্ছে তার কিন্তু অস্ত্রোপচার অর্থাৎ অপারেশনটা যেন সাকসেসফুলি করা যায়, তার যে ক্রিটিক্যাল কন্ডিশন এটি যেন খুব দ্রুত কাটিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু তার মাথার ছোট অংশের একটা খুলি, মেডিকেল টার্মে যেটিকে মাথার যে ছোট অংশের যে খুলিটি, সে ছোট্ট খুলিটি বের করে কিন্তু তার অস্ত্রোপচার করা হয় এবং তার পরিস্থিতি আসলে খুব একটা বেশি পজিটিভ দিকে যাচ্ছিল না এবং যে কারণে তার পরিবার কিন্তু রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালে তাকে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কিন্তু রাত 8টার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখানেও কিন্তু ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেয়ার পর সেখানে তার চিকিৎসা চলছে। তবে সেখানকার চিকিৎসকরা এ বিষয়ে কোনো কথা বলেননি। এর আগে ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান জানিয়েছেন, মগজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। প্রতিবাদে আজ দুপুর 12টায় শাহবাগে প্রতিরোধ সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ। পরাগ আজিমের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার একটি জরুরি অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচায় রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী 72 ঘন্টায়। এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদিকে রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার স্বজনদের সাথে দেখা করে চিকিৎসার খোঁজখবর নেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তার একেবারে পালস
ছিল না, আনুষঙ্গিক রক্তক্ষরণ হচ্ছিল, সেগুলো আল্লাহর রহমতে এখানকার চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং বন্ধ হয়েছে। কিন্তু মাথার যে ইনজুরি, আল্লাহর কাছে আমাদের সবাইকে দোয়া করতে হবে আমার ভাইয়ের জন্যে। আগামী 24 ঘন্টার মধ্যে হাদি ভাইকে যে সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। যেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি, সেই ওসমান হাদিকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো তারা মনে করতে পারে যে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। দুপুর 12টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ সমাবেশ। ওসমান হাদির সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে ইনকিলাব মঞ্চ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই এ ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না এবং কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। প্রধান উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এবার রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। বিচ্ছিন্ন সংঘাতের ঘটনা ঘটলেও দেশের স্বার্থে নির্বাচন হতেই হবে বলে মনে করেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও নবগঠিত জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। চ্যানেল আইকে তিনি বলেছেন, রাষ্ট্র চাইলে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। নির্বাচনে জাতীয় পার্টির ভালো ভাবমূর্তিকে কাজে লাগাতে চান বলেও মন্তব্য করেন আনোয়ার হোসেন মঞ্জু। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ও এবি পার্টি সহ 3 দলের জোটের আত্মপ্রকাশের পরদিনই 8 ডিসেম্বর আরেকটি জোটের প্রকাশ হয়। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির নেতৃত্বে সামনে আসে এনডিএফ। মোট 18টি দল আছে এই জোটে। নির্বাচনে জনগণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে এই জোট, বলছিলেন জোটের প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টির একটা ভালো ইমেজ আছে, কিন্তু একটা গুডউইল আছে জাতীয় পার্টির। এর অর্থ এই না যে আমরা বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো একটা, কিন্তু তারাও জোট ছাড়া সরকার গঠন করতে পারে না। অনেক সিটে হারে 300 ভোটে, 500 ভোটে, 100 ভোটে এই ছোট দলগুলো সেখানে তাদের কন্ট্রিবিউট করে। নানা শঙ্কা থাকলেও নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সংঘাত তো নিজের দলের ভিতরেও হচ্ছে, আবার 2 দলের ভিতরে হচ্ছে, প্রার্থীদের, কিন্তু নির্বাচন হতেই হবে। কারণ এখন যে অবস্থায় আছে সরকারটা, এটা আইনের দৃষ্টিতে তো খুব স্পষ্ট ব্যাপারটা নয়। আইএমএফ আসলো, সে থার্ড এটা ছাড়লো না, ইনস্টলমেন্টটা বললো যে নির্বাচনের পরে ছাড়ো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে তৎপরতা বাড়াতে হবে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে চলমান পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়ায় সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ 15 প্রতিযোগীর যন্ত্র ও গানের সুরেলা উপস্থাপনায় আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণে। এমন উদ্যোগে হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট।
নদীর মাঝি বলে এসো নবী। বিনোদনের ধারণা পেরিয়ে গান আমাদের নিয়ে যায় জীবন, জীবিকা, সৌন্দর্য ও রূপসী বাংলার বর্ণিল ক্যানভাসে। সোনার চেয়ে খাঁটি আমার যে গান মস্তিষ্কের নিউরনে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। গানের এই সঞ্জীবনীর শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো বন্যার ছায়া। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা আধুনিক গানের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। এত উৎসাহী ছেলে মেয়েরা আসছে, এত সুন্দর করে শিখে আসছে অনেক ভালো ভালো গান। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে, আমাকে খুব আনন্দ দেয় যে এখন প্র্যাকটিসটা বাড়ছে আরও। তো সেটা খুব ভালো লক্ষণ, সেটার খুব প্রয়োজন। চিরতারুণ্য মানুষের মধ্যে যেটা থাকে, যার বয়সটা একেবারে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটাই হলো সবুজ। সেই সুরের সন্ধানে আমরা যাচ্ছি। সারা দেশ থেকে যারা এসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধরিত্রীতে মানুষের আগমনের আগেই যে সুরের সৃষ্টি, সে সুরের পথ ধরেই বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তা দিতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব অথবা পিওজে মিউজিক ক্লাব। আর এর সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের জীবনে এবং আমাদের এই যে জীবনযাত্রায় যে আমরা আমাদের যে গান যে বলি, যে গান একসময় আমাদের মাটির সাথে ছিল এবং আমাদের জীবনের সাথে ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই গানগুলো যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং বাংলাদেশের প্রকৃতি পরিবেশের জন্য খুব বেশি প্রয়োজন সেই হারিয়ে যাওয়া গানগুলো। প্রকৃতি, পরিবেশ, গান সব একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেটাই আমরা চেষ্টা করব এটাকে তুলে আনতে। মানুষ যেন এই আশেপাশে যা আছে সেগুলো যেন অনেক বেশি করে যত্ন নেয় আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর এই পর্বে 15 জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এক্ষেত্রে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফল। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। কাজের প্রতি নিষ্ঠা আর সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে কৃষি ও কৃষি উপকরণের মূল্য সংযোজনের মাধ্যমে অনেক নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তার তেমনই এক নারী। শূন্য থেকে শুরু করে ডেইরি খাতে মূল্য সংযোজনের এক বিশাল কার্যক্রম তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পারভিন আক্তার চলছেন নিজের গাড়িতে করে। আজ তার বাড়ি আছে লোকবল সহ বিশাল বাণিজ্য, অথচ বছর 8 আগে তার কিছুই ছিল না। ভাগ্য তাকে সংসার জীবনে পরাজিত করে। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝেছি, যে আমার খাবারের যে কি কষ্ট। টোটালি আমি 3 দিন না খেয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। 13 সাল থেকে উনি আমার
সাথে মানে খুবই খারাপ ব্যবহার করতেন। আমাকে যখন খাবার দিত না, পরার কাপড় দিত না, মারধর করতো, অত্যাচার করতো, সে জুয়া খেলতো। বারবার ব্যর্থ হয়েও থেমে যাননি। গরুর দুধ বিক্রির মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তনের সূচনা করেন। ধীরে ধীরে তৈরি করেন নিজের ভিত। আমার কাছে একটা চেন ছিল আমার বাচ্চার আর কি, ওটা বিক্রি করি, ওটা বিক্রি করে আমার 6,000 টাকা হয়। আমি ওই 6,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করি। আজ পার্টনারশিপে তিনি গড়ে তুলেছেন 11টি চিলিং প্ল্যান্ট, যেখানে স্থানীয় খামারিরা দুধ সরবরাহ করেন। সে নতুন করে যাত্রা শুরু করছে, আমরা আশা করি এটার সামনের দিকে এগিয়ে গেলে আমাদের দুধ আরো অনেক চলবে, এটাই আমরা অনেকটা আশাবাদী। ঝড় বৃষ্টি যাই হোক এই জায়গায় এসে পৌঁছায় দেই, কিংবা এরাও পথেতে দিয়ে দেই। আমরা এই দুধটা স্যার বাজারে সচরাচর ন্যায্য মূল্যে বেচতে পারতাম না, এখন যে রেটটা পাচ্ছি এই রেটটা আমরা পেতাম না। দুধের মূল্য সংযোজন থেকে শুরু করে নিজস্ব ব্র্যান্ড সবকিছুতেই রেখেছেন দৃঢ়তার ছাপ। আমার একটা লিমিটেড কোম্পানি করেছি, এখানে দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, ঘি সব কিছুই আছে। আমার একটা আউটলেট পর্যন্ত আছে। শুধু ফরিদপুরেই চলছে না, ঢাকা সিটিতেও আমি দিচ্ছি। আমি আরও বড় পরিসরে করতে চাই, আরও বড় হতে চাই। পারভিনের জীবনের গল্পটা একার, কিন্তু এই সমস্যাটি এই বাংলার হাজারো নারীর। পারভিন সামাজিক নানান ঘাত প্রতিঘাত সয়ে আজকে এখানে এসছেন এবং এই ঘাত প্রতিঘাতকে তিনি শক্তি মনে করেছেন, সেটা উৎসে আজকে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। অবশ্যই পারভিনই হতে পারে বাংলাদেশের অন্যান্য নারীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। ফরিদপুর সদরের ভিলেজ মিল থেকে শাহিদ সিরাজ, শ্যামপাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এ পর্যায়ে রয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ১০ম পর্ব আছে। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যা পরিচিত ছিল সিনিয়র টাইগার্স নামে, আর সদর দফতর ছিল যশোরে। বাংলাদেশে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলোর মধ্যে সবার শেষে পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করে এই রেজিমেন্ট। এর কারণ ছিল রেজিমেন্টের বাঙালি সেনাদের নিয়ে ভারত সীমান্তে সামরিক অনুশীলন করানো হচ্ছিল সে সময়। প্রত্যন্ত এলাকায় কোনো খবরই পাচ্ছিলেন না তারা। ৭১-এ এ ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন তরুণ হাফিজউদ্দিন আহমদ। পরে মেজর হিসেবে অবসরে গেছেন তিনি। চ্যানেল আইকে মেজর হাফিজ বলেন, তাদেরকে অনুশীলন থেকে ২৯ মার্চ যশোর সেনানিবাসে যাবার নির্দেশ দেওয়া হয়। এরপরই নির্দেশ আসে বাঙালি সেনাদের নিরস্ত্র করার, তবে তা মেনে নেননি বাঙালি সেনারা। তখন আমাদের সৈনিকেরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করে ইতিমধ্যে পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ চালানো শুরু করেছে। আমাদের অফিসিয়াল এরিয়ার চারিদিকে ট্রেঞ্চ করা ছিল, ওই জন্য আমাদের সৈনিকরা দ্রুত ট্রেঞ্চে অবস্থান নিয়ে শত্রুর আক্রমণ ব্যর্থ করে দিচ্ছে। তারা সবাই আমাকে ঘিরে ধরল যে, স্যার আমরা তো বিদ্রোহ করেছি, আপনি আমাদের সাথে যোগ দেন, আমাদের নেতৃত্ব দেন, একজন অফিসার না হলে তো আমরা লড়তে পারবো না। আমি বললাম ওকে, হোল্ড অন, আমি বিদ্রোহ করব, কিন্তু এখানে যুদ্ধ চলতে হবে আমার নির্দেশে এবং কোনো রকম বিশৃঙ্খলা চলবে না, দেখে শুনে শত্রুর উপরে আমরা গুলি বর্ষণ করব। পাকিস্তানিদের বিরুদ্ধে যশোর সেনানিবাসে যুদ্ধ চলে প্রায় ৮ ঘন্টা। সফলভাবে চলে হানাদারদের প্রতিরোধ। তবে এরই মাঝে বাঙালি সেনাদের ফুরিয়ে আসতে থাকে গোলাবারুদ। যেহেতু আমাদের গোলাগুলি শেষ হয়ে গিয়েছে, আমরা ছোট ছোট গ্রুপে ক্যান্টনমেন্টে বেরিয়ে আসি। যশোরে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম, বাকি আমার সাথে ২০০ সৈনিক ছিল। ওখানে চৌগাছা গিয়ে দেখি ওখানে হাজার হাজার ছাত্র যুবক, তারা এসে বলে, স্যার অস্ত্র দেন, আমরা যুদ্ধ করব, দেশ স্বাধীন করব। তো স্বাধীনতা যুদ্ধের এই পরিস্থিতি দেখে আমরা খুবই আনন্দিত হলাম। প্রথমে আমার ধারণা ছিল আমি বোধহয় একমাত্র বিদ্রোহী বাংলাদেশে, ভবিষ্যৎ অনিশ্চিত। যখন দেখলাম যে সারা দেশে বিভিন্ন ক্যান্টনমেন্টে বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, তাদের কাছে শুনলাম মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, তখন অত্যন্ত
আনন্দিত উৎফুল্ল হলাম। সবশেষে মুক্তিযুদ্ধ শুরু করলেও প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সফলতার সাথে প্রাথমিক যুদ্ধ করে ৭১-এ। সে সময় একটি বড় এলাকা দীর্ঘদিন শত্রুমুক্ত করে রাখে তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীরত্ব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ভারতের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উৎসবে যোগ দেবেন বাংলাদেশের ৮ মুক্তিযোদ্ধা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে না জানলেও বিষয়টি অস্বীকার করেননি পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবারের মতো এবারও কলকাতায় উদযাপিত হবে বাংলাদেশের বিজয় দিবস। গণমাধ্যম সূত্র জানাচ্ছে, বাংলাদেশ থেকে ৮ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, ২ জন সেনাকর্তা সহ বিজয়ের অনুষ্ঠানে যোগ দেবেন ২০ জনের একটি দল। প্রতি বছরই ১৬ই ডিসেম্বর রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে আয়োজন হয় বিজয় দিবসের। গত বছরের আয়োজনেও যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধিরা। তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন হয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে, যার নতুন নাম বিজয় দুর্গ। অনুষ্ঠানে ভারতীয় সামরিক সদস্যরা কসরত প্রদর্শন করেন, থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবছর অনুষ্ঠান হবে ৭১-এর যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে তৈরি বিজয় স্মারকে। এরই মধ্যে মোটর শোভাযাত্রা করেছে ভারতের সেনাবাহিনী। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্র আয়োজন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতি বছরই যান, প্রতি বছর যান। এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট কেমন, নাকি এটা আর্মি? না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজায় ঝড় বাইরনের আঘাতে বেশ কিছু ঘরবাড়ি, দেয়াল এবং তাঁবু ধসে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে হাইপোথার্মিয়ায় বেশিরভাগ মানুষ মারা গিয়েছে বলে জানা যায়। অন্যদিকে ইসরায়েলি যুদ্ধবিমান লেবানন জুড়ে কমপক্ষে ১ ডজন হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের গণহত্যা, গাজা জুড়ে কমপক্ষে ৭০,৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকন বলেছেন, উত্তর গাজায় কয়েক হাজার ফিলিস্তিনি স্বাস্থ্যসেবার চরম সংকটে রয়েছে এবং গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সহায়তা চেয়েছেন তিনি। এবার রয়েছে কৃষি সংবাদ। চলতি মৌসুমের শেষ দিকে বৃষ্টিসহ পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও আমনের ভালো ফলনের আশা করছে কৃষক। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমন ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। এবার প্রকৃতি সংবাদ। খাগড়াছড়িতে পার্বত্য নদী সম্মেলন হয়েছে। এতে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, পার্বত্য এলাকায় পানি শোষণকারী গাছ রোপণের নিষেধাজ্ঞা জারি করে নতুন বন নীতি প্রণয়ন হয়েছে। সম্মেলনে পার্বত্য অঞ্চলের নদী সংরক্ষণে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বক্তারা। ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 18 বছর পর 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বললেন প্রধান উপদেষ্টা। কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1 এর সেমিফাইনাল 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য, অসহায় নারীদের পুনর্বাসনে আরো বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা।
চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।